আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হাম ও উপসর্গে থামছেই না মৃত্যু, 4 জেলায় প্রাণ গেল আরো 7 শিশুর। ক্যাম্পেইনে বাদ পড়াদেরও টিকা দেওয়া হবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে ভারী বৃষ্টি, কোথাও কোথাও জলবদ্ধতায় জনভোগান্তি। মাদারীপুরে বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইকের স্ট্যান্ড, বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। 33,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে পর্যালোচনা চলছে একনেকে। 2 কিলোমিটার দৈর্ঘ্যের বাঁধ নির্মিত হলে সেচ সুবিধার আওতায় আসবে কয়েকটি জেলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। হামের উপসর্গে গত 24 ঘন্টায় 4 জেলায় আরো 7 শিশুর প্রাণ গেছে। এর মধ্যে শুধু সিলেটেই 3 জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পরে নিয়ে সিলেটে 31 জনের প্রাণ গেল। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে 92 জন রোগী ভর্তি হয়েছেন, মোট চিকিৎসাধীন 297 জন। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে 2 শিশু মারা গেছে। হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি হয়েছেন 23 জন। বরিশালে 1 শিশুর প্রাণ গেছে। কুমিল্লায়ও মারা গেছেন 1 জন। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে বারান্দায় রেখেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামে মৃত্যু না থামায় অভিভাবকদের উদ্বেগ বাড়ছে। এই হামের যে সংক্রমণ এবছর শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র সিলেটেই 31 জন শিশু মারা গেছে এবং উপসর্গ নিয়ে যে মারা গেছে সে সংখ্যা তো আরো অনেক বেশি। কি মনে হয়, যেহেতু টিকা কার্যক্রম শুরু হয়েছে কিন্তু শিশু মৃত্যুর হার ঠেকানো যাচ্ছে না, আবার দেখছি 1 শয্যায় 1-এর অধিক রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে করে তো সংক্রামক রোগ, যেহেতু সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিও তো বাড়ছে। কি বলছেন চিকিৎসকরা? আপনাকে প্রথমে একটু সংশোধন করে নেই। এখন পর্যন্ত যে 31 জন মারা গেছেন তাদের বেশিরভাগই আসলে হামের উপসর্গ নিয়ে, এবং আমরা এই মুহূর্তে আছি যে হাসপাতালে, সেটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। প্রধানত আসলে এখানেই সবচেয়ে বেশি রোগীকে হামের উপসর্গ বা হাম রোগে যারা আক্রান্ত তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি যে দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে একই বেডে একাধিক রোগী, সেটি কিন্তু ওই চিত্র আমরা গত কয়েকদিন ধরে এখানে দেখছি, আজও সেই চিত্র আছে। মূলত এই হাসপাতালে শয্যা সংখ্যা 100। সকাল পর্যন্ত এই হাসপাতালে রোগী ভর্তি ছিল 110 জন। দিন যত গড়াচ্ছে প্রতি সময় আসলে ক্ষণে ক্ষণেই রোগী এখানে ভর্তি হচ্ছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে পরিমাণ রোগী আসলে প্রতিদিন এখানে ছুটি হয় তার থেকে 2 গুণ অথবা 3 গুণ রোগী প্রতিদিন এই হাসপাতাল ভর্তি হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ আসলে সংকট, শয্যা সংকট রয়েছে এই হাসপাতালে। এই শয্যা সংকট কাটাতে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 32 নম্বর ওয়ার্ড আসলে হামের জন্য ডেডিকেটেড করে রাখা হয়েছিল। হামের উপসর্গ নিয়ে যারা যাবেন সেখানেও তাদের ভর্তি রাখা হবে। সেখানেও যে মোট 37টি শয্যা রয়েছে আইসিইউ সহ, সেগুলো কিন্তু এখন রোগীতে পরিপূর্ণ। সেখানেও অতিরিক্ত রোগী ভর্তি নিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। অর্থাৎ এই যে প্রতিনিয়ত রোগী বৃদ্ধির যে বিষয়টি, সেই বিষয়টির কারণে আসলে শয্যা সংকট এবং এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। এবং এই যে মৃত্যুর যে সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ফুলেরা ঝরে যাচ্ছে প্রতিনিয়ত, এবং এই যে মৃত্যুর মিছিল কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়ে চিকিৎসকরা কিছু বলতে পারছেন না। তার মূল কারণ, সাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও জলাবদ্ধতায় ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। কুড়িগ্রামে মধ্যরাত থেকে ভারী বর্ষণ শুরু হয়। শহরের জর্জকোট মোড়, জেলা প্রশাসকের কার্যালয়, আদর্শ পৌরবাজার, হাসপাতাল পাড়া সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় এবং শহরবাসীকে চলাচলে ভোগান্তি পোহাতে হয়। নদ নদীর পানিও বাড়ছে। ভারী বৃষ্টিতে রংপুর নগরীর মাস্টারপাড়া, বানিয়াপাড়া, বিনোদপুর সহ বিভিন্ন এলাকা জলমগ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নালা পরিষ্কার না করায় এই জলাবদ্ধতা। টানা বর্ষণে শেরপুর শহরের চকবাজার, মাধবপুর, রাজবল্লভপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমে। সড়ক তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এবং আগামী কয়েকদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টি থাকলে এই রাস্তাতে আড়ন নাই, মাধবপুর, সিংপাড়া ইন্দা পানি ভরে যায়। ড্রেন রাস্তায় খাটো পানি, এমনি দিয়ে তো বাচ্চা শরীর সব ভিজা শেষ, বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। মাঝরাত থেকে ভারী বর্ষণ হয়েছে এবং এতে করে তো জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং এখান থেকে দেখেই মনে হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও জলাবদ্ধ, অর্থাৎ যেই প্রশাসক কার্যালয় সেটিও এ থেকে নিস্তার পায়নি। কি বলছেন দায়িত্বরত যারা আছেন, এই যে দুর্ভোগ বা সংকট মোকাবেলায় কি করবেন তারা?
আসলে আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়টি জানতে পেরেছি, কুড়িগ্রামে মধ্যরাত থেকে এখন পর্যন্ত 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে শহরের প্রধান প্রধান সড়ক সহ সরকারি বিভিন্ন দপ্তরগুলো, জেলা প্রশাসক কার্যালয় সহ খাদ্য গুদাম, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও 1 হাত থেকে দেখা যাচ্ছে 2 হাত পর্যন্ত পানি উঠে গেছে। এইটার প্রধান কারণটা হচ্ছে কুড়িগ্রাম পৌরসভা অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা। সেই সব ড্রেন হচ্ছে চিকন, সরু এবং সেগুলো যথাসময়ে পরিষ্কার বা যে জলাবদ্ধতা পানি নিষ্কাশন ব্যবস্থা সেগুলো না থাকার কারণে কিন্তু একটু বৃষ্টি হয়ে গেলেই এই অবস্থাটা সৃষ্টি হয়। এই ভোগান্তিটা কুড়িগ্রামবাসীর, বিশেষ করে পৌরবাসীর, এটা দীর্ঘদিনের, বছরের পর প্রতি বছরেই এই ভোগান্তিতে পড়া হয়। তবে দেখা যাচ্ছে যে প্রশাসন হোক কিংবা পৌর কর্তৃপক্ষ, তাদের কিন্তু মাথা ব্যথা নেই এটা নিয়ে, কেননা তারা তো বলতে গেলে এই বৃষ্টিপাতে সাধারণ মানুষের মতন চলাচল করে না। তারা আলাদাভাবেই তাদের গাড়ি ঘোড়া কিংবা বিশেষ পদ্ধতিতে তারা যাতায়াত করে, যার কারণে নাগরিকের যে দুর্ভোগটা সেইটা সুরাহা করার জন্য কোনো ধরনের উদ্যোগ এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আর সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, কুড়িগ্রাম পৌর এলাকাটা একদম ছোট্ট একটা শহর, যেখানটায় ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো অবৈধ দখলদারদের দোকানঘর নির্মাণ কিংবা ফুটপাতের মতো। পদ্মা সেতু চালুর পর দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক হয়ে উঠেছে ঢাকা বরিশাল মহাসড়ক। কিন্তু মাদারীপুরের রাজৈরে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ ইজি বাইক স্ট্যান্ড এখন বড় ধরনের ভোগান্তি আর দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যস্ত সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে ইজি বাইক দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায় বাড়ছে যানজট ও ঝুঁকি। আসন্ন ঈদ সামনে রেখে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সেতু চালুর পর থেকেই কয়েক গুণ বেড়েছে ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ, অথচ সেই তুলনায় বাড়েনি সড়কের সক্ষমতা। দীর্ঘদিন ধরে সড়কটি 6 লেনের এক্সপ্রেসওয়েতে উন্নতি করার আলোচনা থাকলেও থমকে আছে কাজ। ফলে শুরু এই মহাসড়ক দিয়েই চলছে দূরপাল্লার বাস, ট্রাক, মোটরসাইকেল সহ ছোট বড় যানবাহন। এতে বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। এরই মধ্যে মাদারীপুরের রাজৈরের টেকেরহাট সেতুর দুই প্রান্ত সহ বিভিন্ন স্থানে মহাসড়কে গড়ে উঠেছে অবৈধ ইজি বাইক স্ট্যান্ড। মহাসড়কের দুই পাশে দাঁড় করিয়ে রাখা হচ্ছে ব্যাটারি চালিত ইজি বাইক। সেখান থেকে ওঠানামা করছে কবিরাজপুর, হোসেনপুর, গোহালা ও বনগ্রাম সহ আশেপাশের এলাকার যাত্রীরা। প্রতিদিন একটা রিস্কের উপরে থাকি সবাই, এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতে আছে। এই রাস্তাটা এই বাঙ্গা থেকে ফরিদপুর রাজবাড়ি থেকে ডাইরেক্ট কুয়াকাটা বরিশাল, এটা 6 লাইনের কথা ছিল, কিন্তু তা হইলো না। মানুষের যাতায়াত তো বাড়ছে, ঢাকামুখী বেশি, পদ্মা সেতু হতে এইদিকে তো মানুষ যায় বেশি। শুধু তাই নয়, ট্রাফিক আইন কিংবা সিগন্যালের তোয়াক্কা না করেই বেপরোয়া গতিতে চলাচল করে এসব 3 চাকার যানবাহন। এতে তৈরি হচ্ছে যানজট, ঘন্টার পর ঘন্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দূরপাল্লার পরিবহন চালকরা। সিএনজি গুলি পটকেরা পিছনে ডানে বাই দেখে না, পটকেরা গাড়ি ঘুরান দেয়।